আজকে আমরা গ্রুপ কার্বন ফ্যামিলিটা পড়ব। এটাই পি ব্লকের ক্লাস 11-এর সিলেবাসের শেষ ব্লক, কার্বন ফ্যামিলি, গ্রুপ 14। আগের দিন আমরা গ্রুপ 13টা শেষ করেছি, বোরন ফ্যামিলি। আজকে হবে গ্রুপ 14। তো যেহেতু আমাদের বোরন ফ্যামিলিটা পড়া হয়েছে, তার জন্য কার্বন ফ্যামিলিটা আমাদের অনেক সহজ হয়ে যাবে অনেক কারণে। তো প্রথম আমরা কার্বন ফ্যামিলির কি কি মেম্বার রয়েছে, কে কে মেম্বার রয়েছে, সেই মেম্বারগুলোকে আগে জানবো। প্রথম আছে কার্বন, যার নাম অনুসারে এই ফ্যামিলিটার নামকরণ করা হয়েছে কার্বন। তার নিচে আছে সিলিকন, তার নিচে আছে জার্মেনিয়াম জিই, তার নিচে আছে টিন, তার নিচে আছে পিবি লেড। প্রথম এলিমেন্টটা হলো কার্বন, সেকেন্ড এলিমেন্ট সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড। কার্বন আমরা জানি যে এটা 6 নম্বরে আছে, অ্যাটমিক নাম্বার 6। সিমিলারলি পরেরটা আমাদেরকে বের করতে গেলে 8 যোগ করতে হবে, এটা হবে 14। তারপরেরটা বের করতে গেলে আমাদের জানা আছে কত যোগ করতে হয়, 18। তারপরেরটাও 18, এটা হবে 50 আর এটা হবে 32, মানে হচ্ছে কত, 82। তাহলে এইগুলো আমাদের অ্যাটমিক নাম্বার আমরা পেয়ে গেলাম। কার্বনটা সেকেন্ড পিরিয়ডে থাকে, এটা পিরিয়ড নাম্বার। কার্বন সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, সিলিকন থার্ড পিরিয়ডের এলিমেন্ট, অ্যান্ড জার্মেনিয়াম ফোর্থ পিরিয়ড, টিন ফিফথ পিরিয়ড, অ্যান্ড লেড সিক্সথ পিরিয়ড। আগের দিন আমরা পড়েছিলাম বোরন ফ্যামিলি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কত না, NS2 NP1 টাইপ। বোরনে ছিল 2s2 2p1, অ্যালুমিনিয়ামে ছিল 3s2 3p1। এবার n এর ভ্যালুটা সবসময় চেঞ্জ হচ্ছে, বাকি নাম্বার অফ ইলেকট্রন in s subshell and s orbital and p subshell সেম ছিল, কিন্তু n এর ভ্যালুটা যেহেতু চেঞ্জ ছিল তার জন্য nটাকে ভ্যারিয়েবল করে দিয়েছি এখানে। এক্ষেত্রে আমরা দেখব কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কত। কার্বনের অ্যাটমিক নাম্বার যেহেতু 6, তাই এর 1s এ দুটো ইলেকট্রন থাকবে, 2s এ দুটো ইলেকট্রন থাকবে, 2p তে দুটো ইলেকট্রন থাকবে, 1s2 2s2 2p2। সিলিকন 14, এক্ষেত্রে 1s2 2s2 2p6, 10টা হয়ে গেল, 3s2 3p2। শেষের দিকটা তাকিয়ে দেখব, ভ্যালেন্স শেলটা 2s2 2p2, এক্ষেত্রে 3s2 3p2। আমরা জার্মেনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন করলে দেখতে পাবো যে তার শেষের ইলেকট্রনিক কনফিগারেশনটা 4s2 4p2। আমরা যদি টিনের ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে দেখতে পাবো শেষে আছে 5s2 5p2। এবং লেডের ক্ষেত্রেও ঠিক একই, এটার ক্ষেত্রে হবে 6s2 6p2। সো সবার কিন্তু এসে এবং পিতে নাম্বার অফ ইলেকট্রনটা সেম রয়েছে, শুধু চেঞ্জ হচ্ছে এই ভ্যালুটা। তাহলে আমরা এটাকে এইরকম করে লিখতে পারি যে জেনারেল
electronic configuration of group 14th elements is ns2 np2। n এর ভ্যালুটা কোথায় পাবো? না n এর ভ্যালুটা আমরা আগে পেয়েছিলাম যখন বোরন ফ্যামিলি পড়েছিলাম, সেক্ষেত্রে বলেছিলাম যে n এর ভ্যালুটা পাওয়া যায় ফ্রম নাম্বার অফ পিরিয়ড, কতগুলো আছে। যে যত নম্বর পিরিয়ডে থাকবে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা তত হবে। অর্থাৎ সেল যেটাকে বলা হয় অরবিট, সেই অরবিটটা আমি যদি ধরি টিনের সেল কতগুলো আছে, না টিন 5 নম্বর পিরিয়ডে, ফিফথ পিরিয়ডে অবস্থিত, তার জন্য তার ক্ষেত্রে 5টা সেল পাওয়া যাবে। 5 নম্বর সেলে ইলেকট্রন থাকবে। লেডের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে 6টা সেল আছে, 6 পিরিয়ডে আছে, তাহলে পিরিয়ড নাম্বার থেকে আমরা এন এর ভ্যালুটা পেয়ে যাব পিরিয়ড নাম্বার থেকে। এবার এই ns2 np2 টাইপ যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, এবার আমাদেরকে যে কোনো এলিমেন্টের, এই কার্বন ফ্যামিলির যে কোনো এলিমেন্টকে ইলেকট্রনিক কনফিগারেশন করতে দিলে আমরা সেই এলিমেন্টটা যত নম্বর পিরিয়ডে অবস্থিত তার ভ্যালুটা এই n এর জায়গাতে বসিয়ে দেবো, তাহলে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাব। আমরা এখানে গ্রুপ 13 এর এলিমেন্টগুলোকে সবগুলোকে লিখেছি, সব এলিমেন্টগুলোকে লিখেছি। এখানের মধ্যে সিলিকন এবং জার্মেনিয়াম এরা হলো মেটালয়েড বা ধাতু কল্প। তাহলে আমরা জানি যে কোনো একটা পিরিয়ডের উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, না মেটালিক ক্যারেক্টার আস্তে আস্তে বাড়তে থাকে। কি হয়? মেটালিক ক্যারেক্টার আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে মাঝে কোনো একটা জায়গায় যদি মেটালয়েড হয়, ধাতু কল্প হয়, তাহলে নিশ্চয় তার নিচেতে কারা থাকবে? অবশ্যই মেটালটা থাকবে। এগুলো সব মেটালস। এবং কার্বন ধাতু কল্প বা মেটালয়েডের উপরে থাকবে নন মেটালটা। তাহলে কার্বন ফ্যামিলিতে যতগুলো এলিমেন্ট রয়েছে তাদের মধ্যে কার্বনই হলো নন মেটাল এবং সিলিকন জার্মেনিয়াম হলো মেটালয়েড এবং টিন এবং লেড এই দুজন হলো মেটালস। বলে রাখা ভালো এর সাথে যে সবাই কিন্তু সলিড ফর্মেই থাকে, কেউ লিকুইড বা গ্যাসিয়াস ফর্মে থাকে না। নর্মাল টেম্পারেচারে এরা কি হয় না সবাই সলিড ফর্মে থাকে। আমরা যখন পরবর্তী এলিমেন্টগুলোতে, পরবর্তী ব্লকগুলোতে যাব, বিশেষ করে গ্রুপ 17, সেক্ষেত্রে দেখব কেউ সলিড আছে, কেউ লিকুইড আছে, কেউ গ্যাস আছে। ফ্লোরিন ক্লোরিন গ্যাস, ব্রোমিন লিকুইড, আবার আয়োডিন সলিড, বিভিন্ন রকমের আছে। কিন্তু এই গ্রুপে যতজন আছে তারা সবাই সলিড। এরপর আমরা এই গ্রুপ 14 এলিমেন্টের কিছু ফিজিক্যাল প্রপার্টি আলোচনা করব। ফিজিক্যাল প্রপার্টি, তার মধ্যে প্রথমেই থাকবে অ্যাটমিক রেডিয়াস। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড এর ক্ষেত্রে পিরিয়ড নাম্বারটা হলো 2। এটা 3rd পিরিয়ডে, এটা 4th পিরিয়ডে, এটা 5th পিরিয়ডে, এটা 6th পিরিয়ডে। আমরা জানি কি উপর থেকে যখন নিচের দিকে নামা হয় তখন কি হয়, একটা করে সেল বাড়তে থাকে। অর্থাৎ কার্বনের দুটো সেল
দুটো অরবিট সিলিকনে যখন চলে আসবো তখন 3টে সেল হয়ে যাবে, একটা সেল বেড়ে যাচ্ছে। এই সেল বাড়ার দরুন জেড ইফেক্টিভের তুলনায় এই সেল বাড়ার ইফেক্টটা বেশি হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো অনেক দূরে চলে যায়, যার ফলে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড আউটার মোস্ট অরবিটালস ইলেকট্রনস সেটা অনেক কম হয়ে যায়, যার দরুন সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকে অ্যাজ উই মুভ ডাউন দ্য গ্রুপ। যখন আমরা নিচের দিকে নামবো তখন কি হবে, আস্তে আস্তে সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা জেনারেল ট্রেন্ড। বাট আগের পিরিয়ডে আমরা দেখেছিলাম যে সেখানে একটা ডিকন্ট্রাকশন হয়েছিল এইরকম জায়গাতে এসে, এবং 6 নম্বরে এসে দেখা গিয়েছিল সেখানে কি হয়েছিল না ল্যান্থানাইট কন্ট্রাকশন হয়েছিল। দুটো ইফেক্ট ছিল, যার দরুন একটা এক্সেপশন দেখা গিয়েছিল, একটা নয় অনেক এক্সেপশন দেখা গিয়েছিল তাদের নর্মাল যে ট্রেন্ড তার। কিন্তু এখানে ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন অ্যাজ উই মুভ ডাউন দ্য গ্রুপ তার অর্ডারটা কেমন হবে না আস্তে আস্তে কার্বন ছোট, তারপর সিলিকন, ঠিক আছে, জার্মেনিয়াম। এই ক্ষেত্রে এই ডিকন্ট্রাকশন ইফেক্টটা এই জায়গাটাতে অতটা প্রকট হয় না, তার জন্যই নর্মাল এখনো পর্যন্ত নর্মাল আছে। কিন্তু এই জায়গাতে এসে ল্যান্থানাইট কন্ট্রাকশনটা দেখা যায়, অর্থাৎ আগের পিরিয়ডে, আগের পিরিয়ড বলবো না, আগের ব্লকে গ্রুপ 13 যে এলিমেন্ট বোরন ফ্যামিলিতে দুটো ইফেক্ট দেখা গিয়েছিল, একটা ডিকন্ট্রাকশন একটা ল্যান্থানাইট কন্ট্রাকশন। এক্ষেত্রে কিন্তু এই ইফেক্টটা এখানে কাজ করলো না, এই জায়গাটাতে এখানে কাজ করলো। কার্বন সিলিকন জার্মেনিয়াম এইখানটাতে লেডটা আগে চলে আসবে, এখানে লেডটা আগে চলে আসবে, দেন এসএন। ওকে, কার্বন সিলিকন জার্মেনিয়াম লেড টিন, এটা হবে তার সাইজের অর্ডার। ওকে, তাহলে এটা কেন হলো না এটা হলো ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশন, ল্যান্থানাইট কন্ট্রাকশন, পুওর শিল্ডিং, পুওর শিল্ডিং অফ, পুওর শিল্ডিং অফ 4f, এই জায়গাটা থেকে 4f স্টার্ট হয়েছে, তার জন্য 4f আরো আগে স্টার্ট হয়েছে কিন্তু এখানে 4f এ ইলেকট্রন আছে, 4f ইলেকট্রনস। ওকে, তাহলে কি হলো ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন পুওর শিল্ডিং অফ 4f ইলেকট্রনস দিস অর্ডার ফলোজ। নেক্সট নেক্সট আমাদের ফিজিক্যাল প্রপার্টির মধ্যে পড়তে হবে, সেই ফিজিক্যাল প্রপার্টিটা হলো আয়োনাইজেশন এনার্জি। আমরা জানি যে আয়োনাইজেশন এনার্জি আইই, আয়োনাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য সাইজ, অর্থাৎ সাইজ যত বেশি হবে আয়োনাইজেশন পোটেনশিয়ালের মান তত কম হবে। যত সাইজ বেশি হবে নিউক্লিয়াসের সঙ্গে, এখানটাতে একটা নিউক্লিয়াস তার এখানে ইলেকট্রন আছে, আর একটা এত বড় নিউক্লিয়াস, এত বড় একটা অ্যাটম যার এখানে নিউক্লিয়াস আছে এখানে ইলেকট্রন আছে, সো এখানে দূরত্বটা অনেক বেশি, এখানে দূরত্বটা অনেক কম। তার জন্য আমরা কুলম্বস ল কি বলছে না ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন ইন কি প্রপোর্শনালটা কেমন, ডিরেক্টলি প্রপোর্শনাল নয়, এটা ইনভার্সলি প্রপোর্শনাল উইথ রেডিয়াস স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু যত বেশি হবে তাদের ফোর্স অফ অ্যাট্রাকশনটা তত বেশি হবে, তাহলে এক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশনটা তত বেশি হবে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন সাইজ যখন কম, সাইজ যখন কম মানে আর যখন কম, আর যখন কম মানে এফ তখন বেশি, ফোর্স অফ অ্যাট্রাকশনটা এক্ষেত্রে অনেক বেশি। ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় মোর এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন, তখন তার জন্য বলা হচ্ছে সাইজ যদি বেশি হয় তাহলে এনার্জিটা কম লাগবে, সাইজ যদি
ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমার এনার্জিটা বেশি লাগবে। তাহলে ডাউন টু দ্য গ্রুপ যখন আমরা মুভ করব সাইজটা আস্তে আস্তে বাড়ছে, নর্মাল ট্রেন্ড, কোনো এক্সেপশন কেস বলছি না। যখন উপর থেকে নিচের দিকে নামবো তখন কি হচ্ছে, সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকছে। সুতরাং অ্যাকর্ডিং টু দিস পয়েন্ট আমরা বলতে পারি যে তাহলে আয়োনাইজেশন এনার্জির ভ্যালুটা আস্তে আস্তে কমবে। যেহেতু এখানে এক্সেপশন কেস দেখা যায় তাহলে নিশ্চয় কি হবে না, তাদের আমাদের সাইজটা কিছু একটা এক্সেপশন দেখা যাবে বা না দেখাও যেতেও পারে, তার অন্য কারণ থাকবে। তাহলে আয়োনাইজেশন এনার্জিটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কমতে থাকবে। তাহলে এইটা আমাদের অর্ডার পাওয়া গেছে সাইজের। তাহলে এর অর্ডারটার উল্টো করে দেব, তাহলেই তো আমাদের এই অর্ডারটা চলে আসবে। তাহলে আয়োনাইজেশন এনার্জির অর্ডারটা কেমন হবে না, কার্বনের সব থেকে বেশি হবে, তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম, তারপর লেড, তারপরে টিন। এই অর্ডারটা হবে আমাদের আয়োনাইজেশন পোটেনশিয়াল। এটাও কেন হবে, কেন টিনটা তো আরো আগে থাকার কথা ছিল কিন্তু হলো না কেন, এটাও একই কেস, ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন। আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করেছি। ইলেকট্রনিক কনফিগারেশনে দেখা গেছে যে সবার ক্ষেত্রে NS2 NP2 টাইপ ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা যদি এইভাবে আঁকি তাহলে দেখব কি NS এ দুটো, আমরা এটাকে NS ধরলাম, এটাকে আমরা NP ধরলাম, N এর ভ্যালু আমরা কিছু বসালাম না, তাহলে ঠিক এইরকম। তাহলে নর্মাল অবস্থায় এটা কত দেখাবে, +2, আবার এটা কত দেখাতে পারবে, চারটেই। এই ইলেকট্রনটা যদি এক্সাইটেড স্টেটে এখানে যায় বা চারটে ইলেকট্রন ছেড়ে দিলে আমাদের কত দেখাবে, +4। আমরা দেখেছিলাম বোরন ফ্যামিলি কত, +1 দেখাচ্ছিল আর +3 দেখাচ্ছিল, আর এই ফ্যামিলিটা কি করাবে, +2 তো দেখাবে, +4 দেখাবে। বোরন ফ্যামিলির ক্ষেত্রে একটা ইলেকট্রন ছিল পিতে, তার জন্য +1 দেখিয়েছে, আর এক্ষেত্রে NP-তে দুটো ইলেকট্রন আছে তার জন্য +2 দেখাবে। ওকে, আর সব ইলেকট্রন কোটা যখন আমরা ধরবো ওদের ক্ষেত্রে তিনটে ইলেকট্রন ছিল টোটাল ভ্যালেন্স সেলে, তার জন্য +3, এক্ষেত্রে 1 2 3 4 তার জন্য +4 দেখাবে। আমরা আরো কি লক্ষ্য করেছিলাম বোরন ফ্যামিলিতে, যখন আমরা নিচের দিকে নামবো ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট, যখন ভারী এলিমেন্ট, হেভি এলিমেন্ট হয়ে যায় তখন কি হয়, তাদের ক্ষেত্রে ওই পেয়ার ইলেকট্রন NS-এ যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো মোর অ্যাট্রাক্টেড হয় বাই নিউক্লিয়াস। কারণ হচ্ছে যত আমরা অ্যাটমিক নাম্বার বাড়বে তত নাম্বার অফ প্রোটন বাড়বে, অ্যাটমিক নাম্বার যত বাড়বে, অ্যাটমিক নাম্বার যত বাড়বে, অ্যাটমিক নাম্বার যত বাড়বে নাম্বার অফ প্রোটন তত বাড়বে, নাম্বার অফ প্রোটন তত বাড়বে, নাম্বার অফ প্রোটন যত বাড়বে জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তত বেশি বাড়বে। তার ফলে কি হবে না, ওই যে NS2 এই পেয়ার অফ ইলেকট্রন দুটো অ্যাট্রাক্টেড হবে, মোর অ্যাট্রাক্টেড হবে বাই দ্য নিউক্লিয়াস, যার ফলে এই ইলেকট্রন দুটো ইনার্ট থাকবে, এই ইলেকট্রন দুটো পার্টিসিপেট করবে না কোনো বন্ড ফরমেশনে। এটা কখন হবে, যখন যত আমরা নিচের দিকে নামতে থাকবো তত এই ঘটনাটা আরো প্রকট হয়ে যাবে। তার জন্য এই ঘটনাটাকে বলা হয় ইনার্ট পেয়ার ইফেক্ট। এই পেয়ার অফ যে ইলেকট্রন দুটো রিমেন্স ইনার্ট, ডোন্ট পার্টিসিপেট ইন বন্ড ফরমেশন অর কেমিক্যাল
বন্ডিং। তার জন্য আমাদের অনলি এই এনপি যে ইলেকট্রনগুলো থাকবে, একটা দুটো তিনটে যাই থাকুক না কেন, এই ইলেকট্রনগুলো পার্টিসিপেট করবে, এই ইলেকট্রন দুটো পার্টিসিপেট করবে না। এই ঘটনাটাকে বলা হয় ইনার্ট পেয়ার ইফেক্ট। অ্যান্ড ডিউ টু দিস ইনার্ট পেয়ার ইফেক্ট, যত উপর দিক থেকে নিচের দিকে নামতে থাকবো, এই +4 অক্সিডেশন স্টেটটা এই +4 অক্সিডেশন স্টেটে যে কম্পাউন্ডগুলো থাকবে সেগুলো আনস্টেবল হবে দেন +2, কারণ এক্ষেত্রে কি হবে, এনএস এর দুটো ইলেকট্রন পার্টিসিপেট করবে না, তার জন্য +4টা দেখাতে চাইবে না। তার জন্য আমরা দেখব যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এগুলো +4+2 দেখালেও lead কিন্তু +2-তে বেশি স্টেবল দেন +4। অন দ্য আদার হ্যান্ড জার্মেনিয়াম, সিলিকন, কার্বন ডাইঅক্সাইড এরা কিন্তু +4-এ বেশি স্টেবল। ওকে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead। কার্বন +4, সিলিকন +4, জার্মেনিয়াম +4, টিন +4, এখানে এসে এ কিন্তু +2 শো করবে। এরাও +2 শো করে, কিন্তু এই অক্সিডেশন স্টেটটা ইজ মোর স্টেবল দেন +2। বাট লেডের ক্ষেত্রে +4-এর থেকে +2টা বেশি স্টেবল, ঠিক আছে, ডিউ টু এনার্ট পেয়ার ইফেক্ট। এরপর আমরা যাব কেমিক্যাল প্রপার্টিতে। ফিজিক্যাল প্রপার্টিটা হলো আমাদের, বাকি যে ফিজিক্যাল প্রপার্টিগুলো তোদের বইয়ে আছে সেই প্রপার্টিগুলো একবার রিডিং পড়লে পরেই বোঝা যাবে। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেনসিটি এটসেট্রা, যে ফিজিক্যাল প্রপার্টিগুলো আছে সেগুলো বইটাকে একবার ভালো করে পড়লেই খুব সুন্দর বোঝা যাবে। তাই সেগুলোর দিকে বেশি না সময় ব্যয় করে আমরা কেমিক্যাল প্রপার্টির দিকে চলে যাচ্ছি। একবার পড়বি, আশা করি বুঝতে পারবি, কারণ আমি দেখেছি যেগুলা না বললেও হবে। তো আমরা ফিজিক্যাল প্রপার্টিতে যেগুলো মেনলি পড়বো সেগুলো হচ্ছে অক্সিজেনের সাথে রিয়াকশন, কেমন ভাবে অক্সিজেনের সাথে রিয়াকশন করে এই গ্রুপ 14 এলিমেন্টস গুলো। হ্যালোজেন অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের সাথে কেমন রিয়াকশন করে, এবং হাইড্রোলিসিস, যে কোনো ব্লক পড়ার ক্ষেত্রে হাইড্রোলিসিস একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সো অ্যাট ফার্স্ট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো রিয়াকশন উইথ অক্সিজেন। সো গ্রুপ 14 এলিমেন্টের 14 সমস্ত এলিমেন্টগুলোই অক্সিজেনের সাথে রিয়াকশন করে এবং তারা অক্সাইড ফর্ম করে। যেমন কার্বন অক্সিজেনের সাথে রিয়াকশন করে CO একটা অক্সাইড ফর্ম করে, অ্যালং উইথ CO2 ও প্রস্তুত। এর মধ্যে পার্থক্য কি না, এখানে +2 অক্সিডেশন স্টেট, এক্ষেত্রে +4 অক্সিডেশন স্টেট। একটা অক্সিজেন মানে হচ্ছে -2, তার মানে দুটো অক্সিজেন আছে, তার মানে -4। সো কার্বন মাস্ট বি +4। এক্ষেত্রে কার্বনটা +4-এ আছে এবং এক্ষেত্রে কার্বনটা +2-তে আছে। সো এরা MO টাইপের অক্সাইড ফর্ম করে। সিলিকন অক্সিজেনের সাথে রিয়াকশন করে SiO যেমন তৈরি করে, ঠিক তেমনি SiO2 ও তৈরি করে। জার্মেনিয়াম অক্সিজেনের সাথে রিয়াকশন করে যেমন GeO তৈরি করে, ঠিক তেমনি GeO2 ও তৈরি করে। অর্থাৎ তারা +2 এবং +4 দুই রকমেরই অক্সাইড ফর্ম করে।
কোনটা স্টেবল কোনটা আনস্টেবল সেটা পরের কথা, কিন্তু তারা দু রকমই অক্সাইড ফর্ম করে। টিন এসএন অক্সিজেনের সাথে রিয়াকশন করে এসএন ও যেমন তৈরি করে, এসএন ও টু ও তৈরি করে। লেড যেমন অক্সিজেনের সাথে রিয়াকশন করে পিবিও তৈরি করে, অ্যাজ ওয়েল অ্যাজ পিবিও টু ও তৈরি করে। এই যে অক্সাইডগুলো হলো, সেই অক্সাইডগুলো দেখতে কেমন? এমও টাইপ, যেখানে এমটা কার্বন, কখনো কখনো সিলিকন, কখনো জার্মেনিয়াম, কখনো টিন, কখনো লেড। তাহলে এইগুলো দেখতে কেমন? সব এমও টাইপ, এমও টাইপ। আর এইগুলো দেখতে কেমন? MO2 টাইপ। এক্ষেত্রে +4 অক্সিডেশন স্টেট, এক্ষেত্রে +2 অক্সিডেশন স্টেট। এবার এগুলো তো লিখতে দেবে না পরীক্ষাতে, পরীক্ষাতে এগুলো লিখতে দেবে না। পরীক্ষাতে জিজ্ঞাসা করবে যে যে গ্রুপ 13 এর এলিমেন্টগুলোর মধ্যে কে অ্যাসিডিক, কে বেসিক, কে অ্যাম্ফোটেরিক, এই জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারে। বা চারটে অপশন দিল, সেই অপশনগুলোর মধ্যে হয়তো একটা কম্পাউন্ড অ্যাম্ফোটেরিক হবে, সেটাকে জিজ্ঞাসা করতে পারে। জয়েন্টে এরকম কোয়েশ্চেন আসতে পারে, নিটে এরকম কোয়েশ্চেন আসতে পারে। হয়তো চারটে আমাকে দিল, জিইও দিল, এসএনও দিল, পিবিও2 দিল, জিইও2 দিল। এক্ষেত্রে বললো যে কোনটা অ্যাম্ফোটেরিক সেটা বলো। সো প্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, কোন অক্সাইডটা কে, মানে কোনটা অ্যাসিডিক অক্সাইড, কোনটা বেসিক অক্সাইড, কোনটা উভধর্মী বা অ্যাম্ফোটেরিক। আমরা ছোটতে পড়েছিলাম যে একটা উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও, একটা অ্যাসিডিক অক্সাইডের বা একটা ক্ষারীয় অক্সাইড, যে বিভিন্ন রকম অক্সাইডের উদাহরণ দাও পড়েছিলাম। কিন্তু আজকে আমাদেরকে দিয়ে দিয়েছে কতগুলো 10টার মতো অক্সাইড। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে অ্যাসিডিক অক্সাইড কোনগুলো, বেসিক অক্সাইড কোনগুলো, অ্যান্ড অ্যাম্ফোটেরিক কোনগুলো। প্রথম যে জিনিসটা জানতে হবে যে উপর থেকে যত নিচের দিকে নামবো বেসিসিটি কি হয়? বাড়তে থাকে। উপর থেকে যত নিচের দিকে নামবো বেসিসিটি বাড়তে থাকে। তাহলে এই লাইনটা থেকে ক্লিয়ার যে কোন একটা গ্রুপের উপরের দিকের অক্সাইডগুলো অ্যাসিডিক হবে, মাঝখানে কেউ অ্যাম্ফোটেরিক হবে এবং নিচের দিকে বেসিক হবে, নিচের দিকে বেসিক হবে। ঠিক যেমন আমরা কোন একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মেটালিক ক্যারেক্টার বাড়তে থাকে, তার মানে প্রথম দিকে কেউ নন মেটাল থাকবে, তারপরে মাঝে মেটালয়েড হবে, অ্যান্ড দেন মেটালস হবে। ঠিক তেমনই প্রথমে হবে অ্যাসিডিক, তারপরে মাঝের কিছু হবে অ্যাম্ফোটেরিক, এবং তারপরে হবে বেসিক অক্সাইড। সো মাঝ কোনটাকে ধরবো বা কি ধরবো সেটা আমরা আসছি। আমি চারটে এলিমেন্ট লিখবো, সেই চারটে এলিমেন্টকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। হয়তো আগের পিরিয়ড পড়ানোর সময় বলেছিলাম যে টিন, লেড, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম এই চারটে অ্যাম্ফোটেরিক ইন নেচার। অর্থাৎ এই টিন, লেড, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, জিঙ্কটা ডি ব্লক এলিমেন্টের অন্তর্গত। জিঙ্কটা 12 নম্বর 30 নম্বরে আছে, 3 নম্বর পিরিয়ডে 12 নম্বর শ্রেণীতে আছে জিঙ্ক। সো এটা ডি ব্লক এলিমেন্ট যেহেতু, তার জন্য এখানে আলোচনা করব না। অ্যালুমিনিয়ামটা কিন্তু গ্রুপ 13 এলিমেন্ট, তার জন্য অ্যালুমিনিয়ামটা কিন্তু আমি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অ্যালুমিনিয়ামটা কিন্তু অ্যাসিডের সাথেও রিয়াকশন করে, আবার বেসের সাথেও রিয়াকশন করে। ওটা যেমন HCl এর সঙ্গে রিয়াকশন করে AlCl3 তৈরি করে, তেমনি কিন্তু NaOH এর সাথেও রিয়াকশন করে।
সো এটা আমরা আগের ব্লগে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব টিন এবং লেডকে নিয়ে। টিনের যত অক্সাইড হবে এবং লেডের যত অক্সাইড হবে তারা হবে অ্যামফোটেরিক, অর্থাৎ তারা উভধর্মী। তাদের মধ্যে 50% অ্যাসিডিক প্রপার্টিও থাকবে, তাদের মধ্যে 50% বেসিক প্রপার্টি থাকবে। তাহলে আমাদের চারটে আমি লিখে দিচ্ছি, দেখি একটু আর একবার লিখে নিই। SiO, GE, CO, SiO, GeO, SNO, আর হলো PbO, আর এরকম অক্সাইড হলো CO2, SiO2, GeO2, SNO2, আর হচ্ছে PbO2। তাহলে টিন এবং লেড এই চারটে কিন্তু এলিমেন্ট মনে রাখতে হবে। টিন, লেড, জিঙ্ক, অ্যালুমিনিয়াম কাজে লাগবে। তাহলে এইগুলো কিন্তু অ্যামফোটেরিক, অর্থাৎ উভধর্মী। অ্যাসিডিকও নয়, বেসিকও নয়, 50% অ্যাসিডিক, 50% বেসিক। তাহলে আমাকে একটা কথা বল, যে মেটালিক ক্যারেক্টার যখন উপর থেকে নিচের দিকে বাড়ছে, কোনো একটা জায়গায় যদি মেটালয়েড থাকে তার উপর দিকে কে থাকে? নন মেটাল, নিচের দিকে থাকে মেটাল। আর এই ক্ষেত্রে কি হবে? বেসিসিটি যেহেতু বাড়ছে, তাহলে উপর দিকে থাকবে অ্যাসিডিক, উপর দিকে কম বেসিক থাকবে, তার মানে বেশি অ্যাসিডিক থাকবে। ঘুরিয়ে বলছি, উপর থেকে নিচের দিকে ওই ধর্মটার মতনই, উপর থেকে নিচের দিকে নামলে কি হচ্ছে? আমি কি বলছি? বেসিসিটি বাড়ছে, বেসিক প্রপার্টি বাড়ছে। তার মানে উপরের দিকে যে আছে তার বেসিক প্রপার্টি কম, তার মানে ঘুরিয়ে এটা বলতে পারি তার অ্যাসিডিক প্রপার্টি বেশি। তার মানে উপর দিকে যারা থাকবে তারা অ্যাসিডিক প্রপার্টি দেখাবে, আর নিচের দিকে যারা থাকবে তারা বেসিক প্রপার্টি দেখবে। যেহেতু এখানে অ্যামফোটেরিকের নিচে আর কোনো কেউ নেই, তার জন্য এই ক্ষেত্রে কোনো অক্সাইডটাই বেসিক প্রপার্টি শো করবে না। তাহলে চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি কার্বন ডাই অক্সাইডটা অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক। GeO এটাও অ্যাসিডিক, এটা নয়, এটা নিউট্রাল। এটা একটু মনে রাখতে হবে যে কার্বন মনোক্সাইডটা উপরে থাকলে এটা কিন্তু নিউট্রাল। আর SiO এটাকে কেন বাদ দিয়েছি না? অ্যাসিডিক প্রপার্টি বা বেসিক প্রপার্টি তখনই বলা যাবে যে যখন জলে ডিজলভ করলে, জলে যখন আমরা ওকে ডিজলভ করব তখন যদি H প্লাস দেয় তাহলে সেটাকে বলবো অ্যাসিডিক, যদি OH মাইনাস রিলিজ করে তাহলে সেটাকে বলবো বেসিক। বাট SiO ডাজ নট ডিজলভ ইন ওয়াটার। তাহলে যেহেতু ওয়াটারে ডিজলভই হয় না, সো উই ক্যান নট ডিটারমাইন এটা অ্যাসিডিক হবে বা বেসিক হবে, সেটা আমরা জানি না কি হবে, তার জন্য এটাকে বাদ দিয়ে দিয়েছি। আর এটা তো এটা গেল। আর CO এটা উপরে থাকার জন্য অ্যাসিডিক হতো, বাট এটা নিউট্রাল, এক্সেপশন কেস, একটু মনে রাখতে হবে। ঠিক আছে? হয়তো তোদেরকে চারটে অপশন দিয়ে দিল জয়েন্টে বা কোনো জায়গাতে, নিয়ে বললো কোনটা কি, সেক্ষেত্রে হয়তো এখানে একটা দিল, এখানে একটা, এখানে টিক চিহ্ন দিয়ে দিলি, কিন্তু এটা নিউট্রাল, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা যে রিয়াকশনটা পড়বো সেটা হচ্ছে রিয়াকশন উইথ হ্যালোজেনস। হ্যালোজেন মানে, হ্যালোজেনকে সাধারণত কেমিস্ট্রিতে এক্স দ্বারা ডিনোট করা হয়, এবং এটা মানে হচ্ছে ক্লোরিন, ফ্লোরিনটা আগে লেখা উচিত ছিল, ব্রোমিন, আয়োডিন, এইগুলো হ্যালোজেন এলিমেন্ট, গ্রুপ 17th এলিমেন্ট। তো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড সবাই
সবাই হ্যালোজেনের সাথে রিয়াকশন করে, সবাই হ্যালোজেনের সাথে রিয়াকশন করে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবার সাথে রিয়াকশন করে। কিন্তু আগে যেগুলো করে সেগুলো লিখি। CCl4 নাম শুনেছিস, কার্বন টেট্রাক্লোরাইড। SiCl4 নাম শুনেছিস। GeCl4 নাম শুনেছিস। SnCl4 ও নাম শুনেছিস, SnCl2 ও নাম শুনেছিস। GeCl2 এর নাম শুনেছিস। PbCl4, PbCl2 সবারই নাম শুনেছিস। এবার কোনটা স্টেবল কোনটা স্টেবিলিটি পরে বিচার হবে। এক্ষেত্রে তো PbCl2 টাই বেশি হবে, কারণ এক্ষেত্রে Pbটা +4 আছে, +2 আছে। সুতরাং লেডের ক্ষেত্রে আমার +2টা বেশি স্টেবল ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট, তার জন্য এটা বেশি স্টেবল হবে। এটার ক্ষেত্রে মোটামুটি দুটোই দেখা যায়, কোনটা স্টেবিলিটি হবে সেটা পরে। কারা দেখায় না? PbI4 does not exist। এই প্রশ্নের উত্তরটা কেন আমি চাইবো তোদের কাছ থেকে। PbI4টা এক্সিস্ট করে না। সমস্ত কিছু পিবি ক্লোরিনের সাথে রিয়াকশন করে, ব্রোমিনের সাথে রিয়াকশন করে, আয়োডিনের সাথে রিয়াকশন করে, শুধুমাত্র পিবি ফ্লোরিনের সাথে রিয়াকশন করে না। আবার অন্যদিকে ফ্লোরিন কিন্তু কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন সবার সাথে রিয়াকশন করে, শুধু এই ফ্লোরিনের সাথে এই লেডের হয় না। কেন? তার কারণটা একটা দুর্দান্ত এক্সপ্লানেশন আছে। কি বলতে পারবি প্রমিত? বল। এটার উত্তর হবে ফাজান্স রুল দিয়ে। তো সাইজ কথাটা বললি ওই জন্য আমি বুঝতে পেরে গেছি তুই কোন দিকে এগোবি। ফাজান্স বলেছিল যে স্মল ক্যাটায়ন, আর কি বলেছিল, স্মল লার্জ অ্যানায়ন। বাস, দিস ইজ দ্য রিজন। এক্ষেত্রে PbI4 হতে গেলে Pb4 প্লাস প্লাস 4I মাইনাস আয়োড, এক সেকেন্ড। এক্ষেত্রে যখন বন্ড ফরমেশনটা হবে তখন পিবিটা তো 4+ যেতে হবে, এবং এই 4টা আয়োডিনকে মাইনাসটা এরকম হবে, এভাবে ভাঙবে। তাহলে এই 4টে ইলেকট্রনকে বের করার জন্য তো এনার্জি লাগবে, অর্থাৎ পিবি থেকে 4টে ইলেকট্রনকে বের করে Pb4+ হওয়ার জন্য তো এনার্জি লাগবে। এটা তো এনার্জি লাগবে, আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে, তবে ইলেকট্রনকে বের করা যাবে, তাই তো? সেই এনার্জিটা কোথা থেকে হবে? যখন আয়োডিন এই Pb4+ এর সঙ্গে যখন বন্ড ফরমেশন করে PbI4 তৈরি করবে, তখন যে বন্ড ফরমেশনের দরুন যে এনার্জি একটা রিলিজ হবে, সেই এনার্জিটা ইজ নট সাফিসিয়েন্ট টু রিমুভ 4 ইলেকট্রন ফ্রম Pb টু মেক ইট Pb4+। ওকে, বুঝতে পারলি? ভালো করে জায়গাটা বলছি, এটা ফাজান্স রুল দিয়ে ব্যাখ্যা হবে না। PB থেকে PB4+ করতে গেলে আমাকে 4টে ইলেকট্রন বর্জন করতে হবে, লস করাতে হবে, তার জন্য আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে। তাহলে সেই এনার্জিটা কোথা থেকে আসবে? এই 4টে I- যখন PB4+ এর সাথে বন্ড ফরমেশন করবে, আমরা জানি বন্ড ফরমেশন হলে পরে সেটা কি হয় না, স্টেবিলিটির দিকে এগোয়, তার মানে এনার্জি রিলিজ হবে।
তাই না? এনথ্যালপি অফ ফরমেশন অফ এনথ্যালপি পড়েছিস হয়তো থার্মোডিনামিক্সে, তখন কিছু এনার্জি বেরিয়ে যাবে। তাহলে সেই এনার্জিটা সাফিসিয়েন্ট নয় টু রিমুভ 4 electrons from Pb to make it Pb4 plus for the bond formation। তার জন্য এটা এক্সিস্ট করে না। যদি আয়ের আয়ের এবং চারটে আই মাইনাস এবং Pb4 প্লাসের সাথে বন্ড ফরমেশনের ফলে যদি অতটা পরিমাণ এনার্জি বেরিয়ে আসতো যেটা চারটে ইলেকট্রনকে রিলিজ করাতে পারবে, রিমুভ করাতে পারবে এই পিবি থেকে, তাহলে এটা এক্সিস্ট করতো। ঠিক আছে? তার কারণ দেখ, এক্ষেত্রে দুটো ইলেকট্রনটাকে বের করা সোজা, যেহেতু লেডের ক্ষেত্রে ইনার্ট পেয়ার ইফেক্টটা হচ্ছে, সুতরাং ওই যে 6s ইলেকট্রন যে দুটো আছে সেই ইলেকট্রন দুটোকে বের করা অনেক কষ্টকর। সেটার জন্য প্রচুর পরিমাণে এনার্জি দিতে হয়, যেটা কিন্তু এই বন্ড ফরমেশনের মাধ্যমে আসে না, সেটা এনাফ নয়। ওকে অঙ্কিতা, বুঝতে পারলি জায়গাটা? সাগ্নিক জানতিস উত্তরটা? স্বরলিপি কোনটা? হুম হুম। ও, ওখানে প্রশ্নটা আসে অন্যভাবে। ওখানে প্রশ্নটা আসে যে PbI4, আমার যতদূর মনে পড়ছে এটা এক্সিস্ট করে না, অন দ্য আদার হ্যান্ড PbI2 এক্সিস্ট করে, নাকি এরকম কিছু একটা প্রশ্ন, এরকমই, তখন এটা এই উত্তরটা হবে। হুম, মানে কম্প্যারিজন যখন দিচ্ছে তখন উত্তরটা, ওটা মনে হয় তোদের ওই ল্যাটিস এনার্জি, ল্যাটিস বলতে ফাজান্স রুল কেমিক্যাল বন্ডিং আছে তো, এরকম কিছু একটা প্রশ্ন। কোনটা? আহ এই তো, হ্যাঁ বড় করে লেখা আছে। হুম। না, ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য বলিনি তো, ইনার্ট পেয়ার ইফেক্টটা অ্যাকচুয়ালি অন্য জায়গাতে কাজে লাগছে, বোঝা যাচ্ছে যে কেন এই পিভিটাকে। হ্যাঁ, উত্তরটা হলো টু রিমুভ 4 electrons from lead it needs energy, and that energy is provided by 4 দিয়ে এইরকম লেখ পিবিআই bonds by 4 চারটে পিবিআই যে বন্ড হবে সেই বন্ডের যে এনার্জি, সেই এনার্জি দিয়ে, সেই এনার্জিটাই প্রোভাইড করবে এই চারটে ইলেকট্রনকে রিমুভ করতে। আমি আবার বলছি, টু রিমুভ 4 electrons ফ্রম লেড, লেডের পাশে তোরা ব্র্যাকেটে পিবি লিখতে পারিস, ইট নিডস এনার্জি অ্যান্ড দ্যাট এনার্জি ইজ প্রোভাইডেড বাই 4 PbI bonds, full stop। But 4 PbI bonds, যেমন লিখেছি, but 4 PbI bonds don't provide sufficient energy, but 4 PbI bonds don't provide sufficient energy that can remove 4 electrons
to form Pb4 plus. But 4 Pbi bonds don't provide sufficient energy that can remove 4 electrons to form Pb4 plus. ওকে, লেখা হয়েছে উত্তর। আমি সেটা তো পরের প্রশ্ন, সেটা তো যাবেই, ওই জন্য তো এক্সিস্ট করবে না, সেটাই বলো। পিবি আই 4 এক্সিস্ট করে না কেন? পরে সেটা চলে যায় পিবি আই 2 তে, সেটা আরো একটা কোয়েশ্চেন। কিন্তু এখানে কোয়েশ্চেন হচ্ছে পিবি আই 4 এক্সিস্ট করে না কেন। সেটা স্বরলিপি কিছুক্ষণ আগে বলছিল এরকম একটা প্রশ্ন আছে হয়তো কেমিক্যাল বন্ডিং এ, যে পিবি আই 4 এক্সিস্ট করে না, পিবি আই 2 এক্সিস্ট করে। তার কারণ হচ্ছে ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য +4 অক্সিডেশন স্টেটটা দেখায় না, +2 অক্সিডেশন স্টেট দেখায়। সেটা ইনার্ট পেয়ার, ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট, নিষ্ক্রিয় জোর প্রভাব, ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট বলে লিখতে হবে যে পিবি আই 4টা কনভার্ট হয়ে যায় পিবি আই 2 তে। সেটা আলাদা একটা কোয়েশ্চেন। আমি জাস্ট এটা এটা দুটোকে কম্পেয়ার করে উত্তরটা লিখতে হবে। আমি জাস্ট এইটা বলেছি যে হাফ করে দিয়েছি প্রশ্নটা, যে পিবি আই 4টা এক্সিস্ট করে না কেন। তার জন্য বলেছি পিবি আই 4 হতে গেলে প্রথমে 4 প্লাস হতে হবে, পিবি 4 প্লাস হতে হবে। তার জন্য ইলেকট্রনটাকে রিমুভ করতে হবে, যা এনার্জিটা প্রয়োজন হবে, চারটে ইলেকট্রনকে বের করার জন্য যে এনার্জিটা প্রয়োজন হবে, সেটা চারটে যে বন্ড ফরমেশন হবে পিবি এর সাথে আই, সেই বন্ড ফরমেশনের দরুন যে এনার্জিটা রিলিজ হবে, সেটা সেটা হেল্প করবে ওই চারটে ইলেকট্রনটাকে বের করার জন্য। যদি সেটা স্টেবল হয় তবেই তো এনার্জি বেরোবে, ততটাই সাফিসিয়েন্ট এনার্জি বেরোবে। যত বেশি স্টেবল হবে কম্পাউন্ডটা, তত অ্যামাউন্ট অফ এনার্জি বেশি হবে, কারণ আমরা জানি যত স্টেবিলিটি বাড়বে এনার্জি কম হবে। তাহলে স্টেবিলিটি দিকে এগোচ্ছে না, তার মানে এনার্জি রিলিজ হচ্ছে না সেই রকম সাফিসিয়েন্ট, যেটা হেল্প করতে পারে টু রিমুভ 4 ইলেকট্রনস ফ্রম পিবি টু ফর্ম পিবি 4 প্লাস। ঠিক আছে। হ্যাঁ, পিবিবিআর 4 হবে। হ্যাঁ, আমি কি বলছি, পিবি সেম রিজন, +4টা পিবি দেখাবে না, পিবিবিআর 2। হ্যাঁ, পিবি 4 প্লাসেই যাবে না, ইনার্ট পেয়ার ইফেক্ট। এটা তো ইনার্ট পেয়ার, একে তো 4 প্লাসে যেতে হবে। যতগুলো হ্যালাইড আছে, হ্যালো মানে কার্বন ফ্যামিলির সাথে, কার্বন ফ্যামিলির সাথে কার্বন ফ্যামিলির সাথে হ্যালাইড যতগুলো আছে, যতগুলো হ্যালাইডস আছে, CCl4 CCl6 যাই হবে, GeCl4 যাই হোক না কেন, সবাই কিন্তু কোভ্যালেন্ট। বাট সবাই কোভ্যালেন্ট, শুধু SnF4 আর PbF4 এই দুটো আয়নিক। SnF4 আর PbF4 এই এদের শেষে, আর হ্যালোজেনে যারা প্রথমে আছে তাদের নিয়েছি, দেখ ভালো করে লক্ষ্য করে দেখ জায়গাটা। টিন আর লেড এরা দেখ এই এক্ষেত্রে নিচের দিকে আছে, আর হ্যালোজেন কোনটা নিয়েছি যেটা উপর দিকে আছে। এইটা ফাজান্স রুল দিয়ে ব্যাখ্যা হবে, এটা ফাজান্স রুল। এটা হোয়াই, কেন এরা আয়নিক, বাকিগুলো সব কোভ্যালেন্ট ক্যারেক্টার, এটা আয়নিক কেন না, এসএনটা এখানে কি হচ্ছে 4 প্লাস, আর 4IF মাইনাস, তাহলে এই ক্ষেত্রে ক্যাটায়নটা কি হচ্ছে, ছোট হচ্ছে। চারটে ইলেকট্রন এমনিতে তো অ্যাকচুয়ালি ছোট হচ্ছে না, যত উপর থেকে নিচের দিকে যাচ্ছি সাইজ তো এমনিতে বাড়ছে, এসএন এর তুলনায় SN4 প্লাসটা ছোট। কিন্তু এক্ষেত্রে অ্যানায়নের সাইজটা তো বড় হওয়া উচিত অ্যাকর্ডিং টু ফাজান্স রুল। স্মল ক্যাটায়ন আর লার্জ অ্যানায়ন,
স্মল ক্যাটায়ন আর লার্জ অ্যানায়ন যত হবে, স্মল ক্যাটায়ন হলে কি হবে, তার নিউক্লিয়াসটার তার শেষ কক্ষপথের প্রতি ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেশি থাকবে, যার ফলে তার শেষের অরবিটের কাছে 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 কোনো একটা ইলেকট্রন যদি চলে আসে তাকে টেনে ধরতে পারবে। অর্থাৎ এটা যদি ক্যাটায়নের সাইজ হয়, এ কি করতে পারবে, অ্যাট্রাকশনটা যদি এর বেশি থাকে তাহলে তার চারপাশে যদি কিছু কেউ আসে একেও টেনে নিতে পারবে। আর অ্যানায়নের সাইজটা বড় হতে হবে, ক্যাটায়নের সাইজটা স্মল আর অ্যানায়নের সাইজটা ছোট বড় হলেই যে ফাজান্স রুল ওই কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, এটা মুখস্থ করা বাদ দিয়ে বুঝে নে, তোরা হয়তো বুঝেছিস কেমিক্যাল বন্ডিংয়ে, যেটা হতেই হবে, না হলে হবে না। যত অ্যানায়নের সাইজটা বড় হবে তার শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা অনেক কমে যাবে, যার ফলে স্মল সাইজের কোনো ক্যাটায়ন এর ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতে পারবে। আর নিজের দিকে টেনে নিয়ে কি হবে, এই ইলেকট্রনগুলোকে এই অ্যানায়নটাও ব্যবহার করতে পারলো, আবার অন্যদিকে ক্যাটায়নটাও ব্যবহার করতে পারলো, শেয়ারিং অফ ইলেকট্রন টাইপের হয়ে গেল, যার জন্য কোভ্যালেন্ট ক্যারেক্টারটা শো করছে। এক্ষেত্রে দেখ অ্যানায়নের সাইজটা অত্যন্ত ছোট, যার জন্য ফাজান্স রুলের অপোজিট। তার মানে ফাজান্স রুল বলেছে স্মল ক্যাটায়ন আর লার্জ অ্যানায়ন হলে পরে কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করবে, আর এক্ষেত্রে উল্টো হয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, এরা আয়নিক ক্যারেক্টার শো করছে। বুঝতে পারলি? কারো কোনো প্রশ্ন? দু মিনিট, 2 মিনিট দেখ, আসছি। হাইড্রোলিসিস, কার্বন গ্রাউন্ড স্টেটে চারটে বন্ড ফর্মেশন করে। তাহলে কার্বন যদি চারটে বন্ড ফর্মেশন করে, তাহলে এটা কার্বনের যে হ্যালাইড সেটা কিন্তু হাইড্রোলিসিস হবে না, হাইড্রোলিসিস হবে না, কিন্তু অন্যগুলো হাইড্রোলিসিস হবে। ভালো করে লক্ষ্য করে দেখ, বোরন বোরন কিন্তু বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন ছিল এটা, এক্সাইটেড স্টেটে কি হচ্ছিল, এটা জাম্প করছিল। তাহলে এখানে কিন্তু একটা ফাঁকা অরবিটাল পড়েছিল, লোন পেয়ার এখানে কে, জলের হাইড্রোলিসিস মানে কি, এই জলের লোন পেয়ার তো অ্যাটাক করতে পারবে, কিন্তু এখানে কেউ কিন্তু অ্যাটাক করতে পারবে না। আবার ডিও ফাঁকা নেই, কার্বনের আবার ডিও নেই, তার জন্য কার্বনের কিন্তু বোরন সেকেন্ড পিরিয়ডে থাকলেও এক্ষেত্রে কিন্তু জল অ্যাটাক করে হাইড্রোলিসিস করতে পারছিল, বাট কার্বন কিন্তু পারবে না, কারণ ওর পি অরবিটালটা এক্সাইটেড স্টেটে ইলেকট্রন চলে গেছে আর ফাঁকা নেই, আর এর কিন্তু ডিউ নেই যে ডিতে অ্যাটাক করবে, তাহলে এটা কিন্তু হাইড্রোলিসিস হবে না। তাহলে হাইড্রোলিসিস হবে না, কারণ হাইড্রোলিসিসের জন্য একটা ভ্যাকেন্ট অরবিটাল প্রয়োজন, যাতে করে লোন পেয়ার অফ oxygen can donate its lone pair into the vacant orbital। যেহেতু কার্বনের কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, সো হাইড্রোলিসিস এক্ষেত্রে হবে না। অন্যদিকে বোরনের ক্ষেত্রে কিন্তু
হাইড্রোলিসিস হয়েছিল, কারণ এর একটা পি অরবিটাল ফাঁকা ছিল, এখানে অ্যাটাক করার জায়গা ছিল। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে জায়গা নেই, কার্বনের ক্ষেত্রে জায়গা নেই। কিন্তু কার্বনের নিচে যে সিলিকন আছে সেক্ষেত্রে কিন্তু জার্মেনিয়াম বা টিন বা লেড এর ক্ষেত্রে কিন্তু আবার ডি আরম্ভ হয়ে যাচ্ছে, ফাঁকা ডি আরম্ভ হচ্ছে না, মানে ফাঁকা থেকে যাচ্ছে, 3D টা জিরো থাকছে। এর ক্ষেত্রে তো ডি ভর্তি হচ্ছে, আরম্ভ হচ্ছে, এর ক্ষেত্রে ডি আরম্ভ হচ্ছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু 3D যে থার্ড পিরিয়ডে আছে তার জন্য কি হচ্ছে না, এক্ষেত্রে ডিটা পুরো ফাঁকা পাচ্ছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু ওয়াটারের যে জলের লোন পেয়ার আছে, অক্সিজেন ক্যান ডোনেট ইটস লোন পেয়ার টু দ্য ডি ভ্যাকেন্ট ডি অরবিটাল অফ সিলিকন। SiCl4 সিলিকন 3 নম্বর পিরিয়ডে আছে, তার জন্য 3D টা ফাঁকা আছে। H2O এটা কি করে, এখান থেকে এটা আনস্টেবল, অক্সিজেনের মাথাতে মাইনাস চার্জ, তো এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন বেরিয়ে যায়, দিয়ে Si চারটে ক্লোরিন থেকে একটা ক্লোরিন চলে গেল, আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, নিয়ে HCl তৈরি হলো। এইভাবে একটা করে জল অ্যাটাক করবে, আর একটা করে ক্লোরিন আর একটা করে হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে, এবং একটা করে ক্লোরিন বেরিয়ে যাওয়ার সাথে সাথে একটা করে OH ঢুকবে। আলটিমেটলি আমরা পাবো SiOH OH OH OH, তার সাথে সাথে চারটে HCl লাগবে, আর আমাদের জল কত লাগবে, 4টে অণু জল লাগবে। ঠিক আছে, এটাকে বলা হয় সিলিসিক অ্যাসিড। সিলিসিক অ্যাসিড প্রত্যেকটা HCl, তাহলে HCl হবে 4টে, জল লাগবে 4টে, আবার এখানে এসে একটা Cl লোন পেয়ার এখানে অ্যাটাক করবে, আবার একটা ও এইরকমই একটা ফর্ম হবে OH প্লাস HH, সেটা আনস্টেবল হবে। একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের উপরে পজিটিভ চার্জ, একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের উপর নেগেটিভ চার্জটা স্টেবল, বাট পজিটিভ চার্জটা আনস্টেবল। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জটা আনস্টেবল, নেগেটিভ চার্জটা স্টেবল। অন্যদিকে একটা ইলেকট্রোপজিটিভ যে এলিমেন্ট তার উপরে পজিটিভ চার্জটা স্টেবল বাট নেগেটিভ চার্জটা আনস্টেবল। তার জন্য কি হবে, এটা এইচ বেরিয়ে যাবে, শুধু এইচ বেরোবে না, এটাকে স্টেবল করার জন্য অনেকগুলো 5টা বন্ড হয়ে গেছে, 4টে বন্ড করবে, তো একটা ক্লোরিনও কিন্তু বেরিয়ে যাবে, আর হাইড্রোজেনের সঙ্গে মিলেমিশে HCl হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা যাব অ্যালোট্রপস অফ কার্বন। আমরা বোরনের ক্ষেত্রে পড়েছিলাম একটা অ্যামরফাস আর একটা ক্রিস্টালাইন বোরন, এবং তার প্রিপারেশনগুলো আমরা পড়েছিলাম। বোরাক্স থেকে প্রথমে বোরিক অ্যানহাইড্রাইড তৈরি করে নাও, বোরিক অ্যানহাইড্রাইডের পর তাকে ম্যাগনেসিয়াম দিয়ে রিডিউসড করতে হবে, এগুলো পড়েছিলাম আমরা। সেরকমই আমরা এক্ষেত্রে কার্বন ফ্যামিলিতে অ্যালোট্রপস পড়বো অফ কার্বন। ওকে।